নমস্কার, শুভ্র রাত্রির আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে এই সময়টাতে আমাদের সঙ্গে থাকেন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আমরা যে কথাগুলো বলতে চাই, আমরা চাই সেই কথাগুলো নিয়ে আপনারাও নিজেদের মতামত আমাদের সঙ্গে ভাগ করুন। আমরা এপার থেকে ওপারে এবং ওপার থেকে এপারে যাতায়াতের এই সময়টুকুতে বারবার করে জানান দিতে চাই আপনাদের, আমাদের কথাগুলো আসলে আমাদের নয়। আমাদের কথাগুলো যদি আপনাদের কথা হয়ে উঠতে পারে এবং আপনাদের কথাগুলো যদি আমাদের কথা হয়ে উঠতে পারে, তাহলেই আমরা এই চতুর্পাশকে আরো সুন্দর রাখতে পারবো। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারিখ আমরা সবাই মিলে পার করলাম, যে যার মতো। অনেকে জানলাম, অনেকে জানলাম না। আজ বিশ্ব রক্তদাতা দিবস। এই বিশ্ব রক্তদাতা দিবসের একটি অসাধারণ ইতিহাস যেমন রয়েছে, ঠিক তেমনি তার একটি প্রাসঙ্গিকতাও রয়েছে। বিশ্ব রক্তদাতা দিবসে আমাদের কি ভাবা উচিত, এই দিবসটি আমাদের কি ভাবায়, ঠিক যেমনভাবে ক্যান্সার দিবস কিংবা মাতৃ দিবস আমাদের নানা কিছু ভাবায়, ঠিক যেমনভাবে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স দিবস আমাদের অনেক কিছু ভাবায়, একই রকমভাবে আজকের তারিখটি আমাদের কি ভাবালো, কি শিক্ষা দিয়ে গেল, কিংবা এই দিনটিকে সঙ্গে নিয়ে আগামী যে 364 দিন আমাদের কি করণীয়, এই সব নিয়ে আমরা কথা বলতে চাই। স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি, তারা এত রাতেও আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমরা যার পর নাই কৃতজ্ঞ তাদের কাছে। আমাদের রাজ্যের দুই কৃতি সন্তান, আমার ডান দিকে রয়েছেন ডক্টর স্বপন চন্দ এবং তারপরেই রয়েছেন শ্রদ্ধেয় নিবিড় সেন। আপনাদের দুজনকে স্বাগত জানাই। প্রথমে ডক্টর চন্দ, আপনার কাছে আসতে চাই। আপনি দীর্ঘদিন ব্লাড ব্যাংকের সঙ্গে জড়িত ছিলেন, কাজ করেছেন, নিরলসভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন, সেই সবে পরে আসব। কিন্তু আজকের তারিখটা, এই যে বিশ্ব রক্তদাতা দিবস, এই তারিখটার তাৎপর্য কি আমাদের একটু বুঝিয়ে বলবেন? বিশ্ব রক্তদাতা দিবস 2008 সাল থেকে আমাদের দেশে উদযাপন হয়ে আসছে। এই দিনটাতে আমাদের রক্তের গ্রুপ আবিষ্কর্তা ডক্টর কার্ল লেনস্টাইনের জন্মদিন। সেই দিনটাকে উপলক্ষ করে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ভারত সরকার 2008 সাল থেকে শুরু করেছে। এর উদ্দেশ্য হলো রক্তদাতা, ব্লাড ডোনার, ভলান্টারি ব্লাড ডোনার, এদের সংখ্যা যাতে আরও আমাদের বাড়াতে পারি, যাতে ব্লাড ব্যাঙ্কে যে রক্তের যখন কখনো কোনো সংকট না হয়, এদের উৎসাহ দেওয়া এবং সম্মান দেওয়া, সম্মানিত করা, এই উদ্দেশ্যে এই দিনটা করা হয়েছে। বাহ। নিবিড়বাবু, আপনার কাছ থেকে একটু বিস্তারিত শুনতে চাই। আপনি দীর্ঘদিন, মানে আপনি ব্যক্তিগতভাবে আমি যদি বলি যে একজন শিক্ষক, এবং আপনি শিশু বিহার স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এই গুরু দায়িত্বের পাশাপাশি আপনি নিবিড়ভাবেই রাজ্যে রক্তদান, স্বেচ্ছা রক্তদানের যে একটি আন্দোলন বা ধারাবাহিকতা আমাদের এখানে রয়েছে, তার ইতিহাস একেবারে ওতপ্রোতভাবে জানেন। আপনি প্রথম দিন থেকেই বলা চলে নানাভাবে এর সঙ্গে জড়িয়েছিলেন। এই যে আজকের তারিখে দাঁড়িয়ে আমরা বিশ্ব রক্তদাতা দিবস নিয়ে রাত 10টায় একটি সরাসরি আয়োজনে যুক্ত হয়েছি, তার আগে তো অনেকগুলো বছরের একটি সুদীর্ঘ রূপকথা আছে আজকের এই তারিখটিতে পৌঁছানোর। আপনি একটু আমাদের বুঝিয়ে বলবেন যে আমাদের রাজ্যে রক্তদান উৎসব কিংবা স্বেচ্ছা রক্তদান শিবির, এই শব্দগুলো আমরা যে চালু করেছি, তার ইতিহাসটা কেমন ছিল? অ্যাকচুয়ালি বেসিক্যালি যদি দেখতে যাই, আমিও রক্তদান সম্পর্কে বিশেষ কিছু জানতাম না বা আমার অভিজ্ঞতাও ছিল না। কিন্তু একটা সময় আমি বেসিক্যালি রামকৃষ্ণ মিশনের ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছি বা এখনো করছি। তো সেখানে আমাদের যে রামকৃষ্ণ মিশন ইডিওলজির মধ্যে দুটো জিনিস, ত্যাগ, সেবা কাজটাকে একটা খুব মহত্ব দেওয়া হয়, খুব গুরুত্ব দেওয়া হয়। তো 1999 সালে আমাদের এখানে রামকৃষ্ণ মিশন আগরতলা সেন্টারের যিনি দায়িত্ব নিয়ে সেক্রেটারি মহারাজ আসেন, স্বামী দিব্যানন্দজি, এখন উনি একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহারাজ রামকৃষ্ণ মিশন অর্ডারের। উনি প্রথম এই জিনিসটা আমাদের মধ্যে ইনফিউজ করলেন, বলবো যে একদম ঢুকিয়ে দিলেন, রক্তদান আন্দোলন বা রক্তদান একটি মহৎ দান। সেই মহৎ দানটি আমাদের কাছে কিন্তু খুব একটা পরিচিত ছিল না। এবং কোইন্সিডেন্টলি বলবো যে আমার মা আমাকে খুব ইন্সপায়ার করেছেন। অর্থাৎ তখনের দিনে আমার বড় একজন সন্তানও মারা গেছিল, প্রয়াত হয়েছিল। মার সেই যে দুঃখটা, এটার একটাই কারণ ছিল, মা ছিল নেগেটিভ ব্লাড ডোনার, নট ডোনার, অ্যাকচুয়ালি নেগেটিভ ব্লাড হোল্ডার।
আর আমার পিতা ছিলেন পজিটিভ, আমিও যেমন বি পজিটিভ। সেই সময়ে ছিল যে একজন পজিটিভ পিতা, আই মিন ব্লাড পজিটিভ আর নেগেটিভ হলে পর তখন তাদের সন্তানটাকে বাঁচানো খুব কষ্ট ছিল। সেটা পরবর্তী সময় আবিষ্কার হয়ে গেছে। এখন আগের থেকে একটা ইনজেকশন দেওয়া হয় যাতে কি কনসিভ করার পরই মানে সন্তান সুস্থ হয়ে থাকে, কারণ এটার দুটোর সংমিশ্রণে অনেকটা ক্ষতিও হয়। সেই যে দুঃখটা যখন জানা গেল, সেই সময়ে যদি মার এই চিকিৎসাটা হতো বা সেই জায়গাটায় যদি আমরা ব্লাড ডোনার পাওয়া যেত, তাহলে বোধহয় সেই সমস্যাটা হতো না। তখন মা আমাকে ইন্সপায়ার করলেন, না নিশ্চয়ই তুই গিয়ে এগিয়ে যা, বা অন্যদেরকে, নিজে যেমন রক্ত দিবি অন্যদেরকে উদ্বুদ্ধও করবি। মহারাজ আমাকে এই মেসেজটা দিয়েই আমাদেরকে কয়েকজনকে নিয়ে তৈরি করলেন একটি সংস্থা, সোসাইটি অফ ভলান্টারি ব্লাড ডোনার্স ত্রিপুরা নামে। রামকৃষ্ণ মিশনের পৃষ্ঠপোষকতায় করলাম। কিন্তু সবচেয়ে অবাক কাণ্ড যে সেই সময়টায় আমাদের জাস্ট তার আগের বছরই 1996-এ যদিও আমাদের ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ তৈরি হয়ে যায়, কিন্তু সেই সময় মাত্র 19 to 20% ব্লাড ডোনার্স ছিল। যে সবচেয়ে, ডাক্তারবাবু বললেন যে সবচেয়ে সেফ ডোনেশন হচ্ছে ভলান্টারি ব্লাড ডোনার্স। ডোনার্স অনেক রকমেরই আছে, এক্সচেঞ্জ ডোনার আছে, আমার প্রয়োজনে আরেকজন থেকে নেওয়া, আমার আত্মীয় স্বজনরা দেওয়া, কিন্তু সবচেয়ে সেফ হচ্ছে ভলান্টারি ব্লাড ডোনেশন। কারণ সে ভলান্টারি ব্লাড ডোনেশন দেওয়ার সময় ডাক্তারবাবুরা যেমন ওই সময় ইনস্ট্যান্টলি শিবিরের মধ্যে বিভিন্ন চেক আপ করেন, প্রেশার থেকে আরম্ভ করে স্বাস্থ্যর একটা প্রাথমিক চিকিৎসা হয়ে যায়। তারপর যে রক্তটা নেওয়া হলো তার মধ্যে থেকে আরো 6 রকমের টেস্ট হয়, প্লাস গ্রুপ টেস্ট হচ্ছে। সেই ব্লাডটা যদি ভালো থাকে তখনই এটাকে স্টোরেজ করে আরেকজন পেশেন্টকে যার প্রয়োজন হয় ওনার জন্য রাখা হচ্ছে। তাহলে সবচেয়ে সেফ ডোনেশন। কিন্তু এটা তখন জানা গেল যে অ্যাকচুয়ালি এখন অবধি আমরা এত বিজ্ঞানের অগ্রগতির পরেও কিন্তু আমরা কোনো রক্তের বিকল্প তৈরি করতে পারিনি। অনলি হিউম্যান ব্লাড, মানে হিউম্যান পারসন ক্যান গিভ এ ডোনেট টু আদার হিউম্যান পারসন। এটা আমরা কোনো একটা অ্যানিমাল থেকে নিতে পারি না, গাছ থেকে নিতে পারি না, নিচের থেকে রসায়ন থেকে নিতে পারি না। তো সেই জিনিসটায় যখন হাহাকার হয়ে আছে চারদিকে, যখন রক্তের প্রয়োজন, তখন মহারাজ আমাদের কয়েকজনকে নিয়ে বা ওনাকে দেখে আরো অনেকে এগিয়ে আসলেন, চারদিকে সারা ত্রিপুরা রাজ্যে ছুটে বেড়ালেন, চলুন আমরা রক্তদান করি, একটা মানুষকে বাঁচাই। কারণ অনায়াসে আমরা 3 মাস অন্তর অন্তর রক্তদান করতে পারি, সুস্থ সবল মানুষ। সেটা সায়েন্স যেটা বলছে যে 45 কেজির ওজনে 18 থেকে 60 বছরের, এখন 65 বছর মধ্যে যে কোনো সুস্থ ব্যক্তি যা সম্প্রতি কোনো বড় রোগে ভোগেননি বা অপারেশন হয়নি, ওনারা অনায়াসে রক্তদান করতে পারেন। এবং হাসপাতাল গুলোতে গেলে পরে দেখা যায় যে বিশেষ করে মায়েরা কত কষ্ট আছে আমাদের রক্ত অল্পতার জন্য, প্রেগন্যান্সি পিরিয়ডে, প্লাস অ্যাক্সিডেন্ট কেসের মধ্যে ইনস্ট্যান্টলি কিভাবে রক্তের প্রয়োজন হয়। ঠিক, আমি আসবো আপনার কাছে। আমি একটু ডক্টর স্বপন চন্দ্রের কাছে আবার আসতে চাই। ডক্টর চন্দ্র, একটা বিষয় একটু বলুন, এই যে নিবিড় বাবু বলছিলেন যে রক্তের কোনো বিকল্প হয় না, আপনারা যখন আমাদের রাজ্যে ব্লাড ব্যাংকের দায়িত্ব নিচ্ছেন, মানে আজ থেকে 12, 13, 14, 15 বছর আগের কথা, এবং আপনারা দেখছেন যে কিভাবে ব্লাড ব্যাংকগুলো একটু একটু করে বড় হচ্ছে, সেই শুরুর দিককার কথা একটু বলবেন যে ব্লাড ব্যাংক এবং আপনি, মানে ডক্টর স্বপন চন্দ্র এবং ব্লাড ব্যাংক, এটা মানে একটা সময় সিনোনিম ছিল যে আপনি ব্লাড ব্যাংকে আছেন বা আপনি ব্লাড ব্যাংকের দায়িত্বে আছেন, এত 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 মানে জায়গায় আপনি ঘুরেছেন সারা রাজ্য জুড়ে। একটু বলুন না, শুরুর ওই মানে নির্মাণ করা ব্লাড ব্যাংক কেমন হবে, কোথায় হবে, কটা হবে, সেই দিনগুলোর কথা মনে পড়ে? মনে পড়ছে। 1997-এ আমি আইজিএম হসপিটালের ব্লাড ব্যাংকে আমি জয়েন করি। ভীষণ বাজে অবস্থা ছিল আইজিএম হসপিটালে। তখন ম্যাক্সিমাম ব্লাড লাগতো আমাদের প্রসূতি এবং গাইনিক বিভাগে, কারণ তখন জিবি হসপিটালে ব্লাড মেডিকেল কলেজ হয়নি বা ওইখানে প্রসূতি বিভাগ ছিল না। আমি কি দুর্দশা মানুষ আমি লক্ষ্য করেছি, ব্লাড ব্যাংকে রক্তই নেই, দৌড়ে আসছে, এবং ভয়ঙ্কর অবস্থা। যারা মানুষ কেউ রক্ত দিতে চায় না, সব ডোনার প্রফেশনালরা নিয়ে আসছে, যাদের কাছ থেকে ব্লাড আমরা কালেকশন করতে পারি না সাইন্টিফিক্যালি। কারণ কি, ওদের শরীরে রক্ত নেই, ওদের নিজেরই শরীরে নানা রকম রোগ আছে, ওরা তাছাড়া ওরা অনেকেই মাতাল অবস্থায় থাকে। কিন্তু এই একটা অবস্থার সম্বন্ধে আমি জানি, ওই সময়ে অনেক পেশেন্ট ডিউরিং ডেলিভারি এবং আফটার ডেলিভারি, অসহায় পেশেন্ট অনেকেই মারা গেছে, ওই অবস্থাটা ছিল। তারপরে 97-98-এর পর থেকে ব্যাপারটা গুরুত্ব দেওয়া হলো, ভারত সরকার থেকে গুরুত্ব দেওয়া হলো,
বিভিন্ন সামাজিক সংস্থা এনজিও গড়ে উঠেছে। আমাদের রামকৃষ্ণ মিশন একটু আগে আপনারা শুনেছেন, বীরবাবু বলেছেন, সেই 1999 রামকৃষ্ণ আশ্রমে মহারাজা দিব্যানন্দ এখানে আমিও ছিলাম। ওনার বক্তব্য কিন্তু আমি খুব ভালো লেগেছে এবং আমি অনেকটা অনুপ্রাণিত হয়েছি। অনুপ্রাণিত হয়ে পরে আমি আরো ভালোভাবে এই ব্লাড ব্যাংকের বিশেষ করে ডোনার কালেকশন, স্বেচ্ছা রক্তদান কালেকশনের উপরে আমি আরো বেশি নিবিড়ভাবে আমি মনোনিবেশ করলাম। ব্যাপারটা কি হয়েছে আপনারা জানেন যে রক্তদাতা 3 রকমের, একটা হলো ভলান্টারি ডোনার মানে স্বেচ্ছা রক্তদাতা, আরেকটা হলো রিপ্লেসমেন্ট ডোনার মানে বিনিময় রক্তদাতা, মানে আপনার পেশেন্ট ভর্তি আছে, আপনার 2 ইউনিট রক্ত লাগবে, তার বিনিময়ে আপনার বাড়ির সঙ্গে লোক বা বন্ধু বান্ধব নিয়ে 2 বোতল রক্ত 2 ইউনিট ব্লাড আপনি জমা করে দিলেন, তার পরিবর্তে আপনার পেশেন্টের 2 ইউনিট নিয়ে গেলেন। আরেকটা হলো প্রফেশনাল ডোনার, যারা ডাইরেক্টলি টাকার বিনিময়ে আসতো, ওরা ব্লাড দিয়ে যেত, কারণ সাধারণ মানুষ রক্ত দিতে না। তো এইখানে সায়েন্স বলছে যে রক্ত দিলিতে হবে না, যে যার শরীরে আমরা ইনফিউজ করব, ট্রান্সফিউজ করব, এই রক্তের কোয়ালিটি এবং এই রক্তের মধ্যে যাতে কোনো রোগ না থাকে এটা আমাদের দেখতে হবে। এটা দেখতে গেলে সবচেয়ে সুস্থ রক্ত এবং গুণমানযুক্ত কোয়ালিটি ব্লাড হলো স্বেচ্ছা রক্তদাতার ব্লাড। আপনারা বুঝতে পারছেন কি গুরুত্বটা? কেন অনেকে জিজ্ঞেস করো কেন আমি আমার বাড়ির লোক নিয়ে গেলাম, আমার পাড়ার বন্ধু নিয়ে গেলাম, ক্লাবের লোক গেলাম, সে তো একই কথা। আমি এই প্রশ্ন ফেস করেছি 98, 97, 98, বলে ডাক্তারবাবু কোনো চিন্তা করবেন এখন লোক আইতেছে। আমি কি লোক আসলে তো হবে না, তখন আমাদের ব্লাড ব্যাংকে অ্যাজ পার ডাইরেকশন অফ দ্য হেলথ ডিপার্টমেন্ট HIV, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ভিডিআরএল, ম্যালেরিয়া টেস্ট বাধ্যতামূলক হয়ে গেল। আপনি এগুলো টেস্ট করার সময় দিতে হবে তো। এই টেস্টগুলি করতে কত মিনিমাম LIC সিস্টেমের টেস্ট করতে এগুলি 4 ঘন্টা সময় লাগে। আমি কি 4 ঘন্টা অপেক্ষা করবেন? রক্ত তো মরে যাবে। আমার আগে থেকে টেস্টেড ব্লাড আমার রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর, ব্লাড গ্রুপ আপনারা জানেন আমাদের মেনলি 4 রকমের গ্রুপ আছে, A, B, O এবং AB। এগুলি পজিটিভ নেগেটিভ হচ্ছে না। আমাদের যে আমি একটা সার্ভে করেছিলাম 1999-এ, আমাদের যে কালেকশন হচ্ছে তার মধ্যে আমি পেয়েছি 97 to 98% পজিটিভ, 2 to 3% নেগেটিভ। মানে আপনি যারা ডোনেট করেন তাদের কথা বলছেন, থেকে একটা অ্যাসেসমেন্ট করে একটা পরিসংখ্যান নিয়ে আমি দেখেছি। এখন আপনার রোগীর রক্ত লাগবে পেশেন্টের A গ্রুপ, আপনি যাদের বন্ধু বান্ধব নিয়ে আসলেন তারা এগুলো সব B গ্রুপ, O গ্রুপ, আপনি কীভাবে দেবেন? এটা তো দেওয়া যায় না। তা আমার সব রকম ব্লাডের গ্রুপ সব সময় ব্লাড ব্যাংকে স্টক রাখতে গেলে একমাত্র ভলান্টারি ব্লাড ডোনেশন এবং সেটা ক্যাম্পের মাধ্যমে করতে হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমাদের ক্যাম্প বাড়াতে হবে। আমাদের গভর্নমেন্ট থেকে বলা হলো, বিভিন্ন ডাইরেকশন থেকে বলা হলো যে তোমার আরো বেশি ক্যাম্প করো। অনেক ক্যাম্প করতে গেলে কোথায় ক্যাম্প করবা? বিভিন্ন জায়গায় যেতে হবে, গ্রামাঞ্চলে, শুধু আগরতলা বসে থাকলে হবে না। তা আমরা তখন যাওয়া আসা শুরু করলাম। এই যাওয়া আসা করে ব্লাড কালেকশন করতে গিয়ে আমাদের নানা রকম অভিজ্ঞতা হয়েছে। আমার একটা পরিষ্কার মনে আছে, বিশাল গরম, ওইটা আমি বলছি এটা কাহিনীটা 2001 সাল, পরিষ্কার মনে আছে 2001 সাল, বিশালগড়ের ভেতর দিকে একটা জায়গা আছে গোলাঘাটি, ভিতরে একটা রক্তদান শিবিরে গেছি। ওখানকার একটা ক্লাবটার নাম মনে করতে পেরেছি না, ছেলেরা খুব উৎসাহী, যোগাযোগ করেছে, বলেছে স্যার আসুন আপনারা, একটু কষ্ট হবে আপনাদের, কারণ মেইন শহর থেকে 5-6 কিলোমিটার ভিতরে যেতে হবে। তা আমরা গেছি, আমি গেছি, কারণ আমি এজ এ ইনচার্জ থাকতাম, কিন্তু আমি নিজেই যেতাম যে মানুষকে ভালো করে বোঝানোর জন্য আর একটু মোটিভেট করার জন্য। এখানে যাওয়ার পরে দেখি করুণ অবস্থা, কোনো ডোনার নাই। আমি কে রে তোর ক্লাবের কি খবর? ওই স্যার আমরা তো রক্ত দিতে চাই, আমাদের মারা আটকাইছে। আপনি তো মারা আটকাইছে মানে? কেন আমাদের মারা বলছে তোদের রক্ত দিতে হবে না, এত কষ্ট, হ্যাঁ এত কষ্ট করে তোদের খাওয়াই পড়াই, তুই এখানে রক্ত দিবি, তুমি কোনো দরকার নাই। আমি বলি আপনাদের মা, আমি বসছি এখানে আজকে, এখন আমার টার্গেট চেঞ্জ করে ফেলেছি। আগে দেখলাম যে সিনিয়রদের মা বাবাকে আমাকে মোটিভেট করতে হবে, ভাই তোমরা ডেকে নিয়ে এসো তোদের মা বাবা। এমন ঘন্টাখানেক মধ্যে এসছে, আমি তো সংখ্যাটা বলতে অন্তপক্ষে 15 কোটি জন এসছে। আমি বললাম, বুঝিয়ে বললাম, প্রথমে সামাজিকভাবে বুঝিয়ে বলছি, তারপর বৈজ্ঞানিকভাবে বুঝিয়ে বলেছি। নানারকম বোঝানোর পর দেখলাম ভালো রক্তদান শিবির হলো। ওই ছোট্ট জায়গার মধ্যে 25 থেকে 26 ইউনিট ব্লাড আমরা কালেকশন করেছি। এতে কি প্রমাণ হলো যে আমাদের এই ব্লাড ডোনেশন কেম্প এবং ভলান্টারি কালেকশন যদি আমরা সাকসেস করতে হয়, প্রথমে আমাদের রিচ করতে হবে, মানুষের কাছে যেতে হবে। এই একটা জায়গা
পেশেন্ট ডাক্তারের কাছে আসে রুগীর সময়, আর রক্তের সময় আমার যেতে হবে পেশেন্টের সামনে আর এই রুগীর মানুষের কাছে, নাহলে আমি কালেকশন করতে পারবো না। তো সেইখান থেকে আমাদের যাত্রা শুরু হলো, এবং বাই দ্য এন্ড অফ 2007 আমার যতটুকু মনে পড়ছে আমরা মোটামুটি 90% উপর উঠে গেছি ভলান্টিয়ার ব্লাড কানেকশনে। এবং আপনারা জানেন 2014-15 আমাদের ব্লাড ডোনেশন কালেকশন হয়েছিল, ভলান্টিয়ার ব্লাড ডোনেশন। খেয়াল রাখবেন, ব্লাড ডোনেশন মানে কিন্তু আমি বলছি স্বেচ্ছা রক্তদান। ঠিক তো, স্বেচ্ছা রক্তদান ছাড়া বাকি কোনো রক্তদানের আমরা এক্সিস্টেন্স মানি না, তাহলে রক্তের গুণমান রক্ষা হবে না। কারণ বিনিময় রক্তদান এক্সচেঞ্জ জন্য আপনি জানেন না, আগে ধরে নিয়ে এসে তার শরীরে কী না কি রোগ আছে আমি জানেন না। ওই মুহূর্তে ভালো করে মেডিকেল টেস্ট থেকে আরম্ভ করে তার কাউন্সিলিং কিছু করা সম্ভব নয়, কারণ ব্লাড ব্যাংকে এসে রুগী মরে যাচ্ছে। একদম হ্যাঁ, এখানে আমাদের অনেক সময় ওই সময় কম্প্রোমাইজ করতে হয়েছে। আর প্রফেশনালটা হয়তো আপনি জানেনই, আমি কি রক্ত নেব, ও শরীরের অবস্থা থেকেই তো বুঝতে পারে যে এর নেশাখোর, মাল্টিপল ড্রাগ নেওয়ার এখানে দাগ আছে, মুখের থেকে অ্যালকোহলের গন্ধ বেরোচ্ছে, এই ধরনের সব লোক আসতো। কারণ ভালো লোক খুব টাকার বিনিময়ে রক্তদান করতো না। এবং বাই দ্য অর্ডার অফ গভর্নমেন্ট আপনি জানেন 1998 1 জানুয়ারি থেকে সুপ্রিম কোর্ট ব্যান করেছে প্রফেশনাল ডোনার। খেয়াল রাখবেন, আপনারা যারা এখনো মনে করেন যে পকেটের টাকা দিয়ে একটা লোক নিয়ে ঢুকিয়ে দেবেন রক্ত দেওয়ার জন্য, আপনি কিন্তু বেআইনি কাজ করছেন, ধরা পড়লে কিন্তু আপনি জেল হয়ে যাবে। 1998 1 জানুয়ারি সুপ্রিম কোর্টের রুলিং, নো প্রফেশনাল ডোনার, অনলি ডোনার, এক্সচেঞ্জ ডোনার অ্যান্ড ভলান্টারি ডোনার। তারপরে আস্তে আস্তে এটা পরিবর্তিত হয়ে বলল যে না, ডোনার হতে হবে সজীব স্বেচ্ছা রক্তদাতা, যে তার নিজের প্রয়োজন ছাড়া সে নিজের আনন্দে নিজের খুশিতে একটা সামাজিক দায়িত্ব পালন করার জন্য রক্তদান করছে। আমি এখানে একটু নিবিড় বাবুর কাছে আবার আসতে চাই। নিবিড় বাবু, এই যে ডক্টর চন্দ্র বলছেন কি করতে হবে এবং এই যে গোলাঘাটির ইনসিডেন্টের কথা বললেন, আপনিও তো মানে ডাক্তার না হয়ে প্রায় এরকম নানা ঘটনার সাক্ষী থেকেছেন নিশ্চয়ই, কারণ এত এত জায়গায় আপনারা গেছেন, এত এত জায়গায় স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজন করেছেন এবং বহু মানুষের সঙ্গে মিশেছেন যারা হয়তো এই বিষয়গুলোর এক্সপেরিয়েন্স আপনাদের সঙ্গে ভাগ করেছে। এরকম কোনো ঘটনা বা এরকম কোনো মানে ইনসিডেন্টের কথা মনে পড়ে আপনাদেরও শুরুর দিককার? হ্যাঁ, নিশ্চয়ই। এরকম তো খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা বা ইন্সপায়ারিং কিছু ঘটনা আছে, বা ডাক্তারবাবুদের থেকেও মোটিভেটেড হয়েছি। সেই সময়ে আমি 2001 সেই সময়ের একটা মানে ঘটনা বলছি। আমাদের 1999-এর শেষ মুহূর্তে, যদিও মানে 2000-এর 1 মে অফিসিয়ালি আমাদের এই অর্গানাইজেশন সোসাইটি অফ ভলান্টারি ব্লাড ডোনার্স অর্গানাইজেশন লঞ্চ হয়েছিল। তারপর থেকে তো কাজ চলছে। সেই সময় আমি অ্যাজ টিচার কাজ করছি খাস চৌমনি ক্লাস 12 স্কুল, সেটা হচ্ছে একদম সোনামুড়া আর বিশালগড় সাব ডিভিশনের মাঝখানটায় একটা বর্ডার, এবং সেটা বিশ্রামগঞ্জ থেকে অ্যারাউন্ড 14 কিলোমিটার ভেতরে, তকসাপাড়া একটা জায়গা খুব ভেতরে, সেখানটায়। ওখান থেকেও কালীবাজার একটা জায়গা, ওখান থেকেও 4 কিলোমিটার হেঁটে যেতে হতো, হ্যাঁ, কারণ রেগুলার গাড়ি যেত না, ইটের সলিং রাস্তা রিজার্ভ করলে যেত। তো সেই প্রত্যন্ত অঞ্চলে আমি কাজ করি এবং ওখানটাই থাকি, ভালোবাসার সম্পর্ক সবার সাথে। হঠাৎ করে আমরা উদ্যোগ নিলাম, ওখানে আমাদের ছাত্রদের বা যারা একটু সিনিয়র ওই স্কুল থেকে পাস আউট হয়েছে তাদের সাথে আমরা বিকেলবেলা গল্প গুজব করি, তখন উদ্যোগ নিলাম রক্তদান শিবির করব। কনসেপ্টটাই ওদের কাছে নতুন। বেশ কয়েকবার আমরা মিটিং করলাম, গ্রামে ঘুরে ঘুরে সেইভাবে আমরা আলোচনা করলাম, এবং শিক্ষকতার করার খাতিরে একটা জিনিস পজিটিভ ছিল যে গ্রামবাসীরা বা সাধারণ মানুষরা আমাদেরকে বিশ্বাস করতেন। যেমন নেগেটিভিটি ছিল যে রক্ত বিক্রি চলে, রক্ত আমরা সময় মতো পাই না, তার মধ্যেও পজিটিভিটি ছিল যে মানুষের বিশ্বাসে অনেকে এগিয়ে আসছিল। তো আমরা একটা নির্দিষ্ট দিনে যখন রক্তদান শিবির করলাম, মজার ব্যাপার যেটা হয়েছিল যে ওখানে একটা পোস্ট অফিস, মানে গভর্নমেন্ট ইনস্টিটিউশন বলতে কিছু ছিল না আমাদের স্কুলটা, সেটাও ভালো বিল্ডিং নয়, একটা পোস্ট অফিসের সাব পোস্ট অফিসের সেন্টার ছিল এবং পঞ্চায়েতের অফিস ছিল, মানে ওই ওয়ার্ড অফিস টাইপের ওই রকম কিছু। তো ওখানটায় আমরা শিবিরটা করলাম, ডাক্তারবাবুরা গেলেন, দিব্যানন্দজি মহারাজও গেলেন। সেইখানটার মধ্যে আমরা প্রথমে যেটা দেখলাম যে মানে এত ভিড় হলো যে গ্রামের একটা মেলার মতো হয়ে গেল। অনেকে ওই যে চানাচুর বিক্রি করা বা সামান্য কিছু যে মানে পসরা নিয়ে বসে সেরকম বসে গেল অনেকে, মানে একটা মেলা মেলা হয়ে গেল। রক্তদান শিবির শুরু হলো, এবার মানুষ আসতে শুরু করলেন দুরকম মানুষ। একটা হচ্ছে যে যারা উৎসাহী হয়ে জিনিসটা কি বা কিভাবে অর্গানাইজ করা যায় বা কিভাবে এখানে ডাক্তারবাবুরা আসছেন এবং রক্ত নিচ্ছেন
কারণ মেডিকেল ক্যাম্পও হয়নি, আমরা একটা ছোট মেডিকেল ক্যাম্পের মতো এখানে আয়োজন করেছিলাম যে প্রাথমিক চিকিৎসা হয়ে যাবে। তো ডাক্তার সঞ্জীব দত্ত এবং খুব সম্ভবত ডাক্তার চন্দ স্বপনবাবুও গেছিলেন, কারণ দুজনই মেডিকেল অফিসার IGM থেকে গেছিলেন। আর মহারাজরা যাওয়াতে মানুষের এত উৎসাহ যে আমরা জায়গা দিতে পারছিলাম না। এবং তারপর আসলো যে আমরা দেখে যখন তাদের সন্তানরা বা সিনিয়র পার্সনসরা যখন রক্ত দিতে শুরু করলেন, তখন সবাই আমিও রক্ত দেব। আমাদের টার্গেট ছিল হার্ডলি তখন একদম নতুন 35 to 40 ইউনিটস যদি কালেকশন হয়। দেখতে দেখতে দেখা গেল যে 50 ইউনিটসের ওপরে চলে যাওয়ার উপক্রম। ডাক্তারবাবুরা কিছুটা বেশি কিটস নিয়ে গেছিলেন। কিন্তু আরেকটা সমস্যা যেটা হলো যে কয়েকজন মানুষ তারা রক্ত দিতে চাইছেন, কিন্তু ডাক্তারবাবুরা সেই রকম মানে সিলেক্ট হতে পারছে না, অর্থাৎ তাদের ইয়ে কম, হিমোগ্লোবিন কম বা স্ট্রেংথ কম ইত্যাদি। কিন্তু ওনারা দেবেনই, নাছর বাঁধা। তখন ডাক্তারবাবুদের সাজেশনে বা মহারাজ সাজেস্ট করলেন যে আপনারা একটু সেবা করুন, যারা রক্ত দিচ্ছে তাদেরকে সেবা করুন। ওনাদেরকে কিছু পাখা দিয়ে দেওয়া হলো, বা এমনিতেই বেডের পাশে বসে ওনারা তখন পাখা করতে শুরু করলেন যারা রক্ত দিচ্ছে। মানে আবহ পাল্টে গেল, পুরো আবহ পাল্টে গেল। কেউ তাদের বাড়ি থেকে জল নিয়ে আসছেন, কেউ খাবার নিয়ে আসছেন, ডাক্তারবাবুদের কি খাওয়াবেন বা গেস্টরা যারা এসছেন তাদেরকে কিভাবে খাওয়াবেন, সেটা যেন একটা বড় আতিথেয়তাটা একটা বড় ব্যাপার আসলো। এবং অনেকে অঝরে কাঁদতে শুরু করলেন, এই রক্তটা যদি আমি আমার সময় পেতাম, আমার যখন দরকার ছিল, তাহলে বোধ হয় আমার ওই সন্তানটা মারা যেত না, বাবার ওই আত্মীয় মারা যেত না, আপনারা আমাদের কাছে ভগবান সম, আমরা রক্তদান করে যাব। এই যে একটা মোটিভেশন পার্ট হলো, তারপর থেকে অনেক বছর ওখানে চললো সেরকম আর কি। কি সুন্দর বলেন। আমরা এই আলোচনাগুলোতেই থাকবো এবং আপনারা যারা আমাদের ইতিমধ্যেই অনেক কিছু লিখে পাঠাচ্ছেন, আপনাদের এক দুটো বার্তাও আমি পড়তে চাই। আমাদের এক বন্ধু 9436791628 নম্বর থেকে লিখছেন, গতকাল নেশার বিরুদ্ধে জোট হওয়ার অনুষ্ঠান যতটা ভালো লেগেছে, আর আজ তার চেয়েও ভালো লাগছে এই আলোচনার অনুষ্ঠানটি। দুজন অতিথি ডক্টর চন্দ এবং শ্রী সেনকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, তারা এত রাতে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন। শুভ বুদ্ধির উদ্বেগ, আচ্ছা আপনি লিখতে চেয়েছেন বোধহয়, শুভ বুদ্ধির উদ্বেগ হোক সকলের মধ্যে। এই অনুষ্ঠান যত চলবে আমরা সবাই তত শিখতে পারবো। গুরুত্বপূর্ণ বিষয় ভিত্তিক আলোচনা করার জন্য PB24-কে ধন্যবাদ জানাই। খোয়াই থেকে অশেষ দেবনাথ লিখে পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আরো এক বন্ধু তিনি লিখছেন আমাদের আজকের এই আলোচনায় 9436112864 নম্বর থেকে, আমি PB24 এর নিয়মিত দর্শক। শুভ্ররাত্রি অনুষ্ঠান পারতে দেখি না এরকমটা হয় না। আজকের এই অনুষ্ঠান নিঃসন্দেহে আমার বড় ছেলে এবং ছোট মেয়েটিকে উৎসাহ যোগাবে। আমরা পরিবারের সবাই রক্তদানে অত্যন্ত আগ্রহ দেখাই। আমার মেয়ের এখনো বয়স হয়নি, আমরা বাকি 3 জন রক্তদান ইতিমধ্যেই করেছি। অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের এই আলোচনায় আমরা ইতিমধ্যেই আপনাদের যেমনটা জানিয়েছি, আজ সারা পৃথিবী জুড়েই বিশ্ব রক্তদাতা দিবস উদযাপিত হয়েছে। আমাদের দেশে তো হয়েছে, আমাদের রাজ্যেও হয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সকালবেলায় আমাদের রাজ্যের রক্ত সঞ্চালন পর্ষদের আয়োজনের একটি অনুষ্ঠানে বক্তৃতা করেছেন। সেখানে তিনি প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বলেছেন আপনাদের একটু শোনাতে চাই, শুনুন। আজকে এখানে আমরা যখন প্রদীপ জ্বালানোর পরে আমরা যার জন্মদিনকে সামনে রেখে, যিনি আধুনিক ব্লাড ট্রান্সফিউশন এবং আমাদের যে ব্লাড গ্রুপের যিনি বিভাজন, যে আমাদের ব্লাডের যে 4টা গ্রুপ আছে, সেই গ্রুপের যিনি প্রতিক্রিয়া ডাক্তার কার্ল লেন্সটাইনের প্রতি সম্মান দেওয়ার জন্য সারা পৃথিবীতে আজকের এই দিনটি উদযাপন হয়। এবারের যে স্লোগান সেটা হচ্ছে 20 years celebrating giving, thank you blood donors। আমাদের ভারতবর্ষেও 1975 সালের যে 1 অক্টোবর, সেই অক্টোবরে আমাদের ইন্ডিয়ান সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড ইমিউনোহেমাটোলজি প্রথম জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবস উদযাপন শুরু করেন এবং সেটা ডাক্তার জয়গোপাল জলির জন্মদিবসকে সামনে রেখে সেটা করা হয়। যখনই আমাকে বলা হয় যে ব্লাড ডোনেশনের জন্য আপনাকে আসতে হবে, এর থেকে মানে মনে হয় যে আমার কখন আমি সেখানে যাব, তার জন্য আমি বসে থাকি। কারণ আমাদের বাজারে কিন্তু অনেক গিফট পাওয়া যায়, গিফট কিনে আমরা মানুষকে দিতে পারি, এর থেকে বড় গিফট আর কিছু হয় না।
ভগবানের গিফট আমাদের শরীরের মধ্যে দিয়ে দিয়েছে, যে ঘুরতে হবে না তাদের থেকে, এর থেকে বড় গিফট আর হয়। এবং যদিও আমাদের এবি এবং এবি গ্রুপ আমরা যেটা বলি, তারপরেও 4টা গ্রুপের মধ্যে আবার যদি আমরা আরএস ফ্যাক্টর দেখি, টোটাল আমাদের 8টা গ্রুপ হয়। এখানে আমাদের যে নেগেটিভ গ্রুপের 3 জনকে আজকে এখানে সম্মানিত করা হয়েছে। তো এরকম গ্রুপে আমাদের পপুলেশনের প্রায় 15% থাকে নেগেটিভ, আরএস ফ্যাক্টর নেগেটিভ। আমাদের যখনই রক্তের প্রয়োজন হয়, যখন আমরা সার্জারি করতে যাই, প্রথমেই আমরা জিজ্ঞেস করি, যেখানে সন্দেহ থাকে যে এখানে যদি আমরা অপারেশনে নামি, তাহলে দেখা যাবে যে ব্লাড বেশি মানে প্রয়োজন হতে পারে, তো অ্যাটলিস্ট 2 ইউনিটস ব্লাড নিয়ে তারপরে আমরা নামি। তো আমাদের রক্তের সবসময় প্রয়োজন। ব্লাড ব্যাঙ্কগুলোতে যদি, যে এখানে বলা হয়েছে 1% পপুলেশনের যদি মজুদ না থাকে, তাহলে কিন্তু খুব মুশকিল। যদি এখন আমাদের মানে 42 লাখ, যদিও 2011 যে সেন্সাস, এখনো সেন্সাস হয়নি, সেই অনুযায়ী আমাদের 37 পপুলেশন ত্রিপুরা, তো সেটা এখন ধরে নেওয়া যাক 42। এখানে কিরণজি বলেছেন, কিরণজিৎজি বলেছেন যে আমাদের যে 50,000 ইউনিটে এটা মানে টার্গেট রাখা হয়েছে, কিন্তু আমরা দেখছি গত কয়েক বছর ধরে আমাদের ত্রিপুরাতে কিন্তু মোটামুটি 40,000 মতো ইউনিটের মতো আমাদের ব্লাড কালেকশন হয়। এখানে আমি দেখতে পাই সমস্ত ক্লাব বলুন, যারা সামাজিক সংস্থাগুলো আছেন, স্কুল কলেজ, সব জায়গার মধ্যে কিন্তু মানুষ কিন্তু এগিয়ে আসে। আমাদের এখানে যখন ইলেকশন হয় বা কোভিডের সময় কিন্তু আমাদের এই সম্পদা ব্লাড ব্যাংকে দেখা গেছে। আমাদের প্রায় ত্রিপুরাতে 14টার মতো ব্লাড ব্যাংক আছে। 14টার মধ্যে 12টা হচ্ছে আমাদের সরকারি আর 2টো হচ্ছে বেসরকারি। এখন সেপারেটও করা যায়। আমরা জানি যে একজন রক্তদাতা 4 জন মুমূর্ষু ব্যক্তিকে বাঁচাতে পারে। এর জন্য বলে রক্তদান মহৎ দান এবং মানুষকে জীবন দান করে। আমরা জানি আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস, প্লাজমা, যখন যেটা প্রয়োজন সেপারেট করে, তো সেপারেশনের ব্যবস্থা আমাদের এবং সেপারেট ইউনিট সেন্টার আমাদের ত্রিপুরাতে আছে, হেলথ ডিপার্টমেন্ট থেকে সেটা ব্যবস্থা করা হয়েছে। তো আমরা সেই জায়গার মধ্যে আমাদের মানে সবার কর্তব্য যে এরকম একটা গিফট আমাদের শরীরের মধ্যে আছে। শুনলেন আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও আসলে এই বিষয়টির মানে মাহাত্ম্য নিয়ে তার মতো করে ব্যাখ্যা করেছেন। আমরা আরো একবার আপনাদের শোনাবো তিনি এর পরবর্তী অংশে তার বক্তৃতায় কি বলেছেন। তবে একটু ডক্টর চন্দর কাছে আসতে চাই। ডক্টর চন্দ, এই যে রাজ্যের মুখ্যমন্ত্রীও তার বক্তৃতায় বলছিলেন যে প্রত্যেক রক্তদাতা একজন জীবনদাতা এবং নানা ধরনের বিষয়গুলোকে মাথায় নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে, রক্তদান নিয়মিতভাবে করতে হবে। আজকে আপনার কাছে আমরা সবাই মিলে আরেকবার জানতে চাই, ধরুন আমি প্রথম ডোনার, আপনি একজন ডাক্তারবাবু এখানে আছেন এবং মা বাবারা যারা তাদের সন্তানকে পাঠাতে রক্তদানে ভয় পাচ্ছেন, যেটা নিবিড় স্যার একটু আগে বলছিলেন আমাদের, সেই নিরিখে আমরা যদি আপনার কাছে জানতে চাই যে সেই ভয় কাটানোর জন্য আমাদের কাছে বৈজ্ঞানিক যুক্তিগুলো কি হবে এবং আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা প্রথম ডোনার হিসেবে এগিয়ে আসতে চায়, আপনার অ্যাপিল কি হবে তাদের কাছে? ধন্যবাদ, এই সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা খুবই দরকার, কারণ সাধারণ মানুষ প্রথমবার যখন ভোট দিতে আসে বা এই ব্লাড দিতে আসে নানা রকম ভয় থাকে। এক নম্বর ভয়, নানা রকম কুসংস্কার এই সমস্তগুলি থাকে। গ্রামের দিকে বেশি দেখেছি। যেমন ভয়টা যারা করে তাদের বলবো যে ব্লাড ডোনেশন ইজ এ কমপ্লিট সেফ প্রসিডিওর, এটা মেডিকেলি অ্যাকসেপ্টেড, আপনার ভয়ের কিছু নেই। আমাদের শরীরে যে রক্ত থাকে আপনি জানেন যে আমাদের শরীরে, ছেলেদের শরীরে পার কেজিতে 76 মিলিলিটার, আর মেয়েদের শরীরে, মহিলাদের ক্ষেত্রে পার কেজিতে 66 মিলিলিটার রক্ত থাকে। আর আমাদের প্রাণ বাঁচানোর জন্য লাগে 50 মিলিলিটার পার কেজি। দেখুন 1 কেজিতে ছেলেদের ক্ষেত্রে 26 মিলিলিটার আর মেয়েদের 16 মিলিলিটার রক্ত বেশি আছে, সারপ্লাস ব্লাড। সেইখান থেকে যদি আমি 1 ইউনিট ব্লাড, আমাদের ত্রিপুরায় যে 1 ইউনিট ব্লাড বলতে আমরা বুঝি 350 মিলিলিটার ব্লাড ব্যাগ আমরা যদি কালেকশন করি, কোনো অসুবিধা নেই, কিচ্ছু ভয় নেই।
এই রক্ত দেওয়ার এই 1 ইউনিট ব্লাড দেওয়ার পরেও আপনার শরীরে আরও 3 থেকে 4 ইউনিট রক্ত এক্সেস আছে, অতএব ভয়ের কিছু নেই। এটা 2 নম্বর, আপনার শুনুন আরেকটা কথা আমি বলছি, রক্তদানে কিন্তু কোনো ভয়ের কিছু, উল্টা রক্তদানের সুফল আছে। এই সুফলটার কথা চিন্তা করো, আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে অনেক রক্তদান করতে এসছে। যেমন কি সুফল, হাই ব্লাড প্রেশার থাকলে রক্তদান রেগুলার করলে তাদের ব্লাড প্রেশারটা একটু কম থাকে। আপনারা কোলেস্টেরল বেড়ে গেলে ভয় পেয়ে যান, ডাক্তারবাবুর কাছে যান, কোলেস্টেরল কমানোর জন্য ওষুধপত্র করেন, মাঝে মাঝে যদি ব্লাড দিতে পারেন আপনার কোলেস্টেরল লেভেলটা কম থাকে। একটা অদ্ভুত একটা ভালো লাগা আপনার মনে আসবে, যেটাকে বোঝা যায় না, যে আপনি ভাববেন ব্লাড দেওয়ার ফলে যে আমার রক্তে আরেকটা লোকের প্রাণ বেঁচে যাবে, এই যে একটা সুন্দর একটা অনুভূতি, এটা কিন্তু রক্তদান করার পরে পাবেন, এটি অন্য কিছু তো পাবেন না। কত কিছু দান করুন, আপনাদের অন্ন দান করুন, বস্ত্র দান করুন, টাকা দান করুন, কিন্তু এইটা থেকে এই দানটার মধ্যে এই ফিলিংসটা সবচেয়ে বড়। যারা ব্লাড প্রথমবার দেননি বা প্রথমবার দেওয়া যে ইতস্তত করছে, ওদের কাছে আমি অনুরোধ করব ব্লাডটা দিন, ব্লাডটা দিন, দেখবেন আপনার শরীরেরও উপকার হবে, মানুষের উপকার হবে, একটা রোগীর প্রাণ বেঁচে যাবে। কারণ যখন মরণাপন্ন রোগী যখন হসপিটাল ভর্তি হয়, ওই জায়গায় যদি আমি ব্লাডটা দিতে না পারি, সে কিন্তু মৃত্যু হবে। ওখানে স্যালাইন দিয়ে বাঁচিয়ে রাখা যাবে না, একটা লিমিট, একটা পার হওয়ার পরে স্যালাইন দিয়ে বাঁচানো যায় না, ব্লাড আমার দিতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের চিন্তা হবে, যারা নতুন ডরা, যারা এখনো দেয়নি, এখনো প্রচুর লোক ব্লাড দেয় না। কিছু লোক, অনেকের সংস্কার বলে যে রক্ত দেওয়াটা উচিত না, আমার নিজের শরীর খারাপ হবে। অনেকে বলে, জানি না আমি সত্যিকে মিথ্যা, আমার ধর্মে বারণ আছে একটা অঙ্গহানি দেওয়া, রক্তদান করা। এইগুলির ঊর্ধ্বে আপনার উঠতে হবে, আপনার উঠে দিয়ে রক্তদান করতেই হবে মানুষকে বাঁচানোর জন্য, কিছু করার নেই, রক্তের কোনো বিকল্প নেই। আপনি ভাবেন যে গভর্নমেন্টের কিছু করার নেই, ব্লাড থেকে রক্তদান কিনতে পাওয়া যায় না, গভর্নমেন্ট বাজার থেকে কিনে দিতে পারবে না, যেমন স্যালাইন দিতে পারছে কিনে, পারবে না। খুব সুন্দর বললেন। আমি নিবিড় স্যার আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু সারাদিন ছেলে মেয়েদের নিয়ে থাকেন, ধরুন ক্লাস 12-এর একটি ছেলে, সে কলেজে উঠবে, তারপর বিশ্ববিদ্যালয়ে যাবে, মানে স্কুল টিচাররা যারা আছেন, শিক্ষক শিক্ষিকারা, তারাও তো একটি দারুণ ভূমিকা পালন করতে পারেন বিদ্যালয়ে, এই বার্তাটি দিয়ে যে তোরা যখন বড় হবি বা কলেজে যাবি, বিশ্ববিদ্যালয়ে যাবি, তোরা কিন্তু নিয়মিতভাবে জীবনে রক্তদান করবি। কোথাও কি স্কুল কালচারে ভলান্টারি ব্লাড ডোনেশনের চর্চা আরো তীব্রভাবে শুরু হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? আমাদের প্রত্যেকটি হায়ার সেকেন্ডারি স্কুলে এখন এনএসএস ইউনিট আছে এবং ন্যাশনাল সার্ভিস স্কিম যেটা বলি, এবং প্রত্যেকটা এনএসএস ইউনিটের একটা অ্যাক্টিভিটিস, মেজর অ্যাক্টিভিটিসই হচ্ছে ভলান্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প করা। 7 ডেজ ক্যাম্পের মধ্যে, স্পেশাল ক্যাম্পের মধ্যেই হোক বা ইন্ডিভিজুয়াল, সেখানটা করাও হচ্ছে। কিন্তু তারপরেও আমাদের একটা লিমিটেশনস থাকছে কি, যে এখন 17+ অনেকে 12 পরীক্ষা দিয়ে দিচ্ছে। তার জন্য 18+ না হলে পর ডক্টরসরা এটা নিচ্ছেন না, মানে 18 to 65 ইয়ার্স হচ্ছে আইডিয়াল ইয়ার ফর ভলান্টারি ব্লাড ডোনেশন। কিন্তু আমরা যদি শিক্ষকরা আরেকটু বিশেষভাবে দায়িত্ব নিয়ে এই কাজটার মধ্যে এগিয়ে যাই, তাদেরকে বোঝাতে পারি যে আমাদের এই রক্তটা আমরা বেশি দিন রাখতে পারবো না আমাদের শরীরে, যেটা আছে সেটাও একটা নির্দিষ্ট সময়ের পরে, আরবিসি একটা নির্দিষ্ট সময় বা ডব্লিউবিসি একটা নির্দিষ্ট সময় বা প্লেটলেটস একটা নির্দিষ্ট সময়ের পরে মরে যাচ্ছে। আমরা যদি ভাবি যে অনেক দিন রাখবো, 2 বছর 3 বছর আমার মধ্যে এই রক্তটা রাখবো, সেটাও সম্ভব নয়। ডাক্তারবাবু বললেন এক্সেস রক্ত, সাথে সাথে এটা মৃত্যুও হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে নতুন ব্লাড সেলস গড়ে উঠছে। আমরা যদি নিয়মিত রক্তদান করতে পারি, তাহলে এই নতুন ব্লাড সেলসে আমাদের শরীরও ঠিক থাকে, খুব ভালো থাকে না। এটার মধ্যে কোনো রিলিজিয়াস মানে কোনো ফেইথ বা কুসংস্কার কিছু হওয়া উচিত। কারণ একজন হিন্দুর রক্ততে আমরা এটা দেখেছি, খুব ভালো এক্সপেরিয়েন্স হয়েছে, যে একজন হঠাৎ করে আমাদের যখন এই রক্তদান শিবির কাজ করছি, তখন একজন মা এসে ওনার সন্তানকে নিয়ে এসে আমাদের ব্লাড ডোনার সোসাইটিতে আমরা যখন কাজ করছিলাম তখন রামকৃষ্ণ মিশনে, ওখানে এসে দেখাতে নিয়ে এসেছেন। এটার এক্সাম্পল হিসেবে বলছেন, দেখুন আমি একজন মহামাডান ফ্যামিলি থেকে এসেছি এবং আমি রক্ত স্বল্পতায় ভুগছিলাম। তখন আমি যখন প্রসবকালে যখন এই সমস্যাটা হচ্ছিল, আমার রক্তদাতা পাচ্ছিলাম না, তখন একজন দাদা এসে আমার দাদার মতো করে এসে আমার পাশে দাঁড়িয়ে, আমার স্বামীর পাশে এসে রক্ত দিয়ে উনি যখন গেলেন, তারপর 2 দিন পরে প্রসব হলো, আমি সুস্থ হলাম। তখন ওনার সাথে আমরা দেখা করতে গেলাম, আমার স্বামী, তখন ওনার পরিচয় জানতে পারলাম যে হি ওয়াজ এ হিন্দু, উনি একজন হিন্দু। তো বলছেন যে এই হিন্দুর রক্ত দিয়ে আমার সন্তানের জন্ম হয়েছে, কিন্তু এই সন্তানের মধ্যে কোথাও নেই যে এটা হিন্দুর রক্ত না খ্রিস্টানের রক্ত না
মহামাডান রক্ত। তাই এই যে মেসেজগুলো যদি আমরা দিতে পারি, আমাদের মধ্যে বিভেদগুলো ছড়াতে পারি, আমরা শিক্ষকরাই পারি সেই জিনিসটা আমাদের করতে। এবং আরেকটি সুন্দর একটা এক্সাম্পল বলি, মানে এক্সপেরিয়েন্স থেকে। আমাদের আরেকজন ডাক্তারবাবু ছিলেন, ডাক্তার শক্তি দেবনাথ। উনি এখনো আছেন, কিন্তু ব্লাড ব্যাংকের সাথে নেই, সম্ভবত উনি বাইরে থেকে এসেছিলেন, আগরতলা থাকতেন। তো এসে উনি তো সেরকম পরিচিতি না সবার সাথে, ব্লাড ব্যাংকে কাজ করেন, এমওআইসি মেডিকেল অফিসার ইনচার্জ। উনি বললেন যে আমার একটা নতুন এক্সপেরিয়েন্স হচ্ছে। আমরা একবার মানে লেটার রাইটিং কম্পিটিশনও করেছিলাম এই বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে। ওনার লেখাটা আমাদের এখনো মনে পড়ে। বলছেন প্রতিদিন আমার নতুন আত্মীয় বেড়ে যাচ্ছে। কিভাবে বাড়ছে? আমি যতটা শিবিরে যাচ্ছি, প্রত্যেকের সাথে ইন্টারাকশন হচ্ছে, আমার মানে তাদেরকে বোঝাচ্ছি বা মোটিভেট করার চেষ্টা করছি, ওনারা যেন আমার সাথে খুব আন্তরিকভাবে মিশছেন। এবং আমি আজকে প্রাউডলি বলতে পারি, আমি খোয়াই যাই কি কৈলাসহর যাই, কোথাও না কোথাও আমার ওই আত্মীয়রা এসে আমার পাশে দাঁড়ান। কত বড় একটা মেসেজ আমাদের কাছে, যে আমার সারা ত্রিপুরা রাজ্য নয়, সারা ভারতবর্ষ আমার আত্মীয়তায় ভরে গেছে, খালি রক্তদান আন্দোলনে আমি আছি বলে। বাহ। আমাদের আরেক বন্ধু শান্তা দেবী 8787544430 নম্বর থেকে লিখছেন, আপনাদের শুভেচ্ছা জানাই। প্রাসঙ্গিক একটি আলোচনার জন্য আমি নিজেও দীর্ঘদিন এই রক্তদান আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। এখন শারীরিক কারণে রক্তদান করতে পারি না, কিন্তু উপলব্ধি করতে পেরেছি যে নিঃস্বার্থভাবে কিছু করার সর্বশ্রেষ্ঠ উপায় রক্তদান। এখানেই সম্ভবত আমার সেরা সেবাটা আমি দিতে পারি। একজন মা হিসেবে চাইবো আমার সন্তানকেও যেন এই সেবা কাজে নিয়োজিত করতে পারি। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমরা এই কথাটাই প্রথম দিকে বলছিলাম যে আজকের এই আয়োজন থেকে যদি আমরা আমাদের ভাবনাগুলো আপনাদের কাছে ছড়িয়ে দিতে পারি এবং আপনাদের কথাগুলো আমরাও একইভাবে গ্রহণ করতে পারি, তাহলে এই রাতকালীন সরাসরি আয়োজনের সার্থকতা। আমরা সম্প্রতি দেখেছি একটি রক্তদান, স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠানে, একটি সরকারি অনুষ্ঠানে, সেখানে স্বাস্থ্য দপ্তরের তরফে একটি রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল। একদিনে 4 ঘন্টায় 128 জন রক্তদান করেছেন। এই অসাধারণ কৃতিত্ব সরকারি একটি দফতর যখন নিতে পারে, তখন আপনারা যারা বিভিন্ন ক্লাব, সংস্থা, সংগঠন কিংবা পাড়ায় বড় করে দুর্গাপূজা কিংবা অন্যান্য উৎসবগুলো পালন করেন, আপনারাও এই দায়িত্ব অনায়াসে নিতে পারেন। সেই রক্তদান শিবিরে যখন রক্তদাতারা এসে রক্ত দিচ্ছেন শুয়ে, তখন অনবরত একের পর এক রবীন্দ্রনাথের গান গেয়েছেন শিল্পীরা বসে। সেখানে অন্য কোনো আয়োজন ছিল না, অন্য কোনো বক্তৃতা, অতিথি, পুষ্পস্তবক, উত্তরীয় পরানো, এসব কিচ্ছু ছিল না। সেখানে রবীন্দ্রনাথের গান চলছিল এবং রক্তদান চলছিল। সেই অনুষ্ঠানের একটি ছোট্ট মুহূর্ত আপনাদের দেখাতে চাই, শোনাতে চাই, দেখুন। ডক্টর চন্দ, আপনার কাছে আসতে চাই। এই যে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, আপনিও আপনার মতো করে বিষয়গুলো নিয়ে আমাদেরকে বলছেন। আমি আরেকবার জানতে চাই, ধরুন যারা এই অনুষ্ঠান দেখছে তারা রক্ত দিতে আসবে কোনো একটি শিবিরে, আমাদের একটি ধারণা আছে যে রক্ত সকালবেলায় দিতে যাব মানেই খালি পেটে যেতে হবে। মানে আমরা যদি বলি, যেহেতু মেডিকেল টেস্টের একটি বিষয় থাকে, আমরা কখনো প্যাথোলজিতে যাই, ডাক্তারবাবুরা বলেন যে খালি পেটে আসবেন, রক্ত দিতে হবে, সকালবেলায় রক্ত দেওয়ার সময় কিছু খেয়ে আসবেন না। এই ধারণাটা তো আবার রক্তদান শিবিরের ক্ষেত্রে একেবারেই উল্টোটা। আমাদের বলা হয় যে খেয়ে যেতে হবে, ভরপেট খেয়ে গেলে ভালো। কি খেতে হবে বা কি খেয়ে গেলে ভালো, কোন জিনিসটা না খেয়ে গেলে ভালো, এবং রক্ত দেওয়ার পর ফিরে এসে আমরা কাজ করতে পারবো কিনা, কতক্ষণ পরে কাজ করতে পারবো, এই বিষয়টা নিয়ে একটু আমাদের বলবেন। দেখুন, যে রক্ত যারা প্যাথোলজি টেস্টে যাচ্ছে ব্লাড টেস্ট করার জন্য খালি পেটে,
এই জিনিসটা কিন্তু ব্লাড দেওয়ার ক্ষেত্রে, ব্লাড ডোনেশন দেওয়ার ক্ষেত্রে কিন্তু এটা একেবারেই প্রযোজ্য নয়। একদম আমরা বলি যে ব্লাড কখনো খালি পেটে ব্লাড দিতে আসবেন না। প্রথমে আমাদের প্রচার থেকে বাড়ি থেকে খেয়ে আসবেন। যদি ভাত খেয়ে না আসেন, গরিব ঘরের মানুষ যদি মনে করুন সকাল 9টার সময় ক্যাম্প হবে, এই সকাল 9টার সময় ভাত কোথায় হবে? আপনি চিড়ে মুড়ি যা কিছু খেয়ে আসুন, রুটি তরকারি চিড়ে মুড়ি সব খেয়ে আসবেন, 1 নম্বর। 2 নম্বর, ব্লাড যখন আসবেন ব্লাড দিতে, এসেই দৌড়ে এসে ব্লাড দিতে উঠবেন না, মিনিট 5 একটু বিশ্রাম নেবেন। তারপরে একটা গ্লাস জল, কারণ ব্লাড দেওয়ার সময় একটু জলীয় অংশটা একটু বেশি লাগে, কারণ আপনি জানেন রক্তের 75% হলে জল। একটা জল বা অনেক জায়গায় আমি দেখেছি অনেক সময় গ্লুকোজ মিশিয়ে দিয়ে আপনি খাবেন। হ্যাঁ, গ্লুকোজটা মিশিয়ে দেওয়া এই জন্য অনেক সময় বাড়িতে মানুষ রক্ত দেওয়ার জন্য খালি পেটে এসে বলে না খেয়ে এসছি আমি রক্ত দিয়ে দেবো, যাতে তার জন্য কোনো বাজে অবস্থা না হয়, রক্ত মানে কোনো কষ্ট না হয়, তার জন্য গ্লুকোজ মিশিয়ে দেওয়া হয়, অবশ্যই খাবেন। এবং ব্লাড দেওয়ার পরে ওখানকার যে শিবিরে ডাক্তার যদিও বলবে ব্লাড দেওয়ার পরে আপনি বিছানা থেকে 2 মিনিট মিনিমাম শুয়ে থাকবেন, 2 মিনিট পরে উঠবেন, উঠে যেখানে বসার জায়গা ব্যবস্থা করে পাশেই একটা জায়গা রাখে, আমরা বলি যে যেখানে রক্তদান শিবির হয় তার একদম নিয়ারেস্ট টু দ্য ব্লাড ডোনেশন স্পট, এখানে একটা মাটিতে বসে বিশ্রাম করবেন। এখানে বসে আপনি 15 থেকে 20 মিনিট বিশ্রাম করবেন। খেয়াল রাখবেন 15 থেকে 20 মিনিট, সে যত বড় আপনার ভালোই স্বাস্থ্য হোক না কেন, 15 থেকে 20 মিনিট ভেরি ইম্পর্টেন্ট। আবার ওই জায়গাতে আপনাকে যারা অর্গানাইজার ওদেরকে বলা থাকে একটা হট ড্রিঙ্কস, কফি অথবা চা দেওয়া হয়, অবশ্যই খাবেন। যদি ফলের রস দেওয়া হয় তাও খাবেন, 1-2টা মিষ্টি দেওয়া হয় অবশ্যই খাবেন। খেয়ে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো, আমার অভিজ্ঞতা দেখছি অনেকে কি করে, বিশেষ করে ইয়ংরা ব্লাড দেওয়ার পরে সাফিসিয়েন্ট বিশ্রাম না নিয়ে বলে আমার কিছু হবে না, উঠে ধারাম করে বাইরে গিয়ে মাথা করে পড়ে গেল। এটা থেকে আরো 10 জন ব্লাড না দিয়ে ভয় পেয়ে বাড়িতে চলে যায়। এই জিনিসটা যাতে না হয় এটার জন্য বলছি, এটা অবশ্যই মানতে হবে। তারপর অনেকে দেখেছি ব্লাড দেওয়ার পরে 15-20 মিনিট বিশ্রাম নিয়ে সামনে চায়ের দোকান আছে, বিড়ি সিগারেট পাওয়া যায়, এখানে পান জর্দা সিগারেট খাওয়া শুরু করলো। এবং আপনি দেখবেন না যে সিগারেট টান দেওয়ার পরে এবং জর্দা দেওয়া পান খাওয়ার পরেই সে ওই জায়গাতে মাথা করে পড়ে গেল। তো এইটা কিন্তু অনেকের হয়, অনেকে বড় তুচ্ছ তাচ্ছিল্য করে এটা অ্যাভয়েড করতে চেষ্টা করে, কিন্তু এটার জন্য ও নিজেও কষ্ট পায় এবং এর সঙ্গে যারা নতুন ওরা ভয়ে যায়, পুরো ডোনেশন সিম্পলটা নষ্ট হয়ে যায়। এই জিনিসটা করবেন না। ডাক্তারবাবু, মায়েদের বা দিদিরা বোনেরা যারা রক্তদান শিবিরে আসেন রক্ত দেবেন বলে, আমরা দেখি যে অধিকাংশ ক্ষেত্রেই তাদের হিমোগ্লোবিনের একটি সমস্যা থাকে, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়, বলা হয় যে না আপনার হিমোগ্লোবিন কম। তাদের ক্ষেত্রে বিশেষ কোনো মানে স্ট্র্যাটেজি বা কি আমরা মেনে তাদেরকে বলবো যে আপনারা আসুন রক্ত দিতে আসুন, বা কি খেয়ে আসবে কি খাবে না, এই বিষয়টা নিয়ে একটু বলবেন? পরে রক্তদান করার সময় যেমন ক্রাইটেরিয়া আছে কতগুলো, একটা ক্রাইটেরিয়া আছে হিমোগ্লোবিন লেভেল 12.5 গ্রাম পার্সেন্টেজ থাকতে হয়। কিন্তু আমাদের দেশের মহিলাদের, বিশেষ করে আমাদের এই ইস্টার্ন সেক্টরে 10 জনের মধ্যে 7 জনের মহিলাদের দেখছি আমি হিমোগ্লোবিন লেভেল 10 থেকে 11 থাকে, 12.5 হয় না। তো ওদের জন্য শিবিরে এই জন্য আমরা এখন হিমোগ্লোবিন টেস্ট শুরু করেছি, স্পেশালি ফর দ্য ওমেন, যেহেতু এখানে মহিলাদের রক্ত হিমোগ্লোবিন লেভেলটা কম থাকে। এদের বলবো যাতে আপনারা বাড়িতে পুষ্টিকর খাবার খাবেন যেগুলিতে হিমোগ্লোবিন বাড়ে, আর কোনো যদি মহিলা গঠিত কোনো রোগ থাকে চিকিৎসা করিয়ে নেবেন, কারণ অনেক গাইনোকোলজির প্রবলেম থাকে যার জন্য মহিলাদের রক্তদান করতে পারে না। মনে ইচ্ছা আছে কিন্তু রক্তদান করতে পারছে না, চিকিৎসা করিয়ে নেবেন, চেপে রাখবেন না, আর খাওয়া দাওয়াটা ঠিক মতো করবেন। অনেক জায়গায় দেখা যাচ্ছে বাড়ির পুরুষ মানুষদের ছেলে মেয়েদের খাওয়িয়ে মা অল্প করে খাচ্ছে, এটা হবে না। নর্মাল যে খাওয়া দাওয়া, শুনুন নর্মাল খাওয়া দাওয়া বলছি, মাছ মাংস কথা বলছি না, আমার 1000 টাকা কেজি মাংস কেনার দরকার নাই, আপনি নর্মাল খাওয়া দাওয়া ভেজিটেবল খান না, মানে নিউট্রিশিয়াস ফুড, হ্যাঁ নিউট্রিশনাল ফুড ভেজিটেবল খান, রেগুলার খাবেন। এবং কোনো রকম রোগ থাকলে, বিশেষত আগেই বললাম মহিলা গঠিত গাইনোকোলজির কোনো রোগ থাকলে সারিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনারও দিতে পারবেন। আমাদের রাজ্যের কি অবস্থা, আমাদের 89% মেল ডোনার, 11% মাত্র ফিমেল ডোনার। তার কারণ কি, বহুত মহিলা আসে, 10 জনের মধ্যে 7 জনেই
আমরা নিতে পারি না, কারণ হিমোগ্লোবিনটা খুব কম। নিবিড় বাবু, এই যে সামগ্রিক চ্যালেঞ্জেস গুলো আমাদের, আপনার কি মনে হয় মানে ডাউন দ্য লাইন আরো 3, 4, 5 বছরের মধ্যে আমাদের কি স্ট্র্যাটেজি নেওয়া উচিত, বা কি করলে আমরা এটাকে সত্যি অর্থেই আরো উৎসবের মেজাজে গোটা রাজ্যের প্রতিটি জেলায় জেলায় ছড়িয়ে দিতে পারবো? এবং একটা কথা এখানে আপনাকে একটু ধরিয়ে দিতে চাই, আপনি একমত হবেন কিনা আমি জানি না, যে রক্তদান শিবির বলতে যে কনসেপ্টটা আমাদের এখানে, আমার মনে হয় প্রধানত এটা একটু পশ্চিম জেলা কেন্দ্রিক। মানে এই শহরে যত বেশি রক্তদান শিবির আয়োজন হয়, আমরা যদি খোয়াই জেলা বলি, আমরা যদি উত্তর জেলা বলি, দক্ষিণ জেলা বলি, বা আমরা যদি ধরুন অন্যান্য জেলাগুলোর কথা বলি, সেখানে একই মানে আমি যদি পপুলেশনের পার্সপেক্টিভেও তার রেশিও বের করি, আমার মনে হয় না সেই অনুপাতে রক্তদান শিবির আয়োজন করা হয়। এই যে আমাদের ডামাডোল, মানে হচ্ছে না একটা অদ্ভুত সমীকরণ, এখানে দাঁড়িয়ে ডাউন দ্য লাইন আমরা কি করতে পারি, কি করলে ভালো হয়, এই দিয়েই আজকের আলোচনা শেষ করব। না, বেসিক্যালি আপনি যেটা বললেন সেটাই সত্য, যে আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্ট, যেটা রাজধানীও বলতে পারি, সেখানটার মধ্যে ডোনেশন এই ক্যাম্পসগুলো বেশি হচ্ছে। এটার জন্য দুটো শব্দ আমরা যদি স্পেসিফিক ব্যবহার করি, বা যেটা আমরা মোটিভেটেড হয়েছি, একটা হচ্ছে অ্যাওয়ারনেস, আরেকটা হচ্ছে মোটিভেশন। আমরা যদি জিনিসটা জেনে থাকি, ডাক্তারবাবু সুন্দর সায়েন্সগুলো বললেন, সেই অ্যাওয়ারনেস যদি আমাদের মধ্যে হয়ে থাকে, তাহলে আমরা কিন্তু এই ভয়ের থেকে বেরিয়ে আসতে পারবো। আর সেকেন্ড হচ্ছে, আমরা যে অ্যাওয়্যার হলাম সেটা যদি অন্যদেরকে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। কারণ এমনও হয় যে একটা ইমোশনাল স্ট্র্যাটেজির মধ্যে হঠাৎ করে দেখা গেল যে প্রায় 150 ইউনিট রক্ত কালেকশন হয়ে গেল, আবার অনেক দিন যাবত কোনো কালেকশন হচ্ছে না, তাহলে সেই আবার ব্লাড ব্যাংকে কিন্তু রক্ত শূন্যতা এসে যাচ্ছে। এবং মূলত যারা আমরাই হচ্ছি মানে ইন্ডিভিজুয়াল ব্লাড ব্যাংক, আমরা ব্যাংকের মধ্যে কি হয়, যেমন টাকা পয়সা রাখার জন্য বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক আছে, ঠিক রক্ত রাখার জন্য আমরা বলছি ব্লাড ব্যাংক। তাহলে আমরাই কিন্তু ব্লাড ব্যাংক, কারণ আমরাই কিন্তু সেই সতেজ রক্তটাকে বহন করে চলেছি। যখন প্রয়োজন হবে 3 মাস অন্তর অন্তর আমরা যদি নিয়মিত রক্তদান করতে পারি, তাহলে আর এই হাহাকার রক্তের জন্য হবে না, বা অনেক মানুষ বেঁচে থাকবেন, ওনারা রক্তের কাজটা হয়ে যাবে, মানে ওনাদের প্রয়োজনটা মিটে যাবে। তো সেই মোটিভেশনটা আমরা যদি সবাই মিলে সবার মধ্যে, মানে নিউ জেনারেশনের মধ্যে নিয়ে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা সফল হব। অনেক অনেক ধন্যবাদ। এত রাত্রে আপনারা দুজনেই আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই, অনেক কৃতজ্ঞতা। আপনারা যারা আমাদের সঙ্গে এত রাতে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। এবং সেই সঙ্গে এই অনুষ্ঠান শেষ করার আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আজকের আয়োজনে রক্তদান বিষয়ক কি কথা এবং কি বার্তা রাজ্যবাসীর উদ্দেশ্যে দিয়েছেন, তার আরেকটি খণ্ড আপনাদের শোনাতে চাই। সবটা বক্তৃতা আমরা শোনাতে পারলাম না তার, কিন্তু প্রথমে যে পর্বটি শুনিয়েছি, এবারে সেই বক্তৃতারই আরেকটি পর্ব আপনাদের শোনাতে চাই। তা দিয়েই আজকের এই আয়োজন শেষ হবে। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা, স্টুডিওতে হয়তো বা কোনো অতিথি আপনাদের অপেক্ষায় থাকবে। শুভরাত্রি। আসলে কি রোগ আছে আমরা অনেক সময় অবহেলা করি, সেটা পরীক্ষা নিরীক্ষা হয়, যে কেউ কারো ডায়াবেটিসও থাকতে পারে, হাইপার টেনশনও থাকতে পারে, এগুলো কিন্তু সব বেরিয়ে আসে। আমরা জানি কাদেরকে, মানে আমরা জানি যে 60 বছর, শুধু 18 থেকে 60 বছর, এবং যারা নিয়মিত রক্তদান করেন 65 বছর পর্যন্ত তারাও রক্তদান করতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা সবসময় আলোচনা হওয়া দরকার। এবং এখানে আমি ক্লাবদের মাধ্যমে একটা এই ধরনের প্রোগ্রাম করেছিল, অন্য একটা প্রোগ্রাম, সেখানে আমি কিন্তু বলেছি প্রায় 1100-র মতো রেজিস্টার্ড ক্লাব আমাদের ত্রিপুরাতে আছে। তো তাদেরকে আমরা বলেছি, বিভিন্ন সময় ওরা পূজা পার্বণ নিয়ে থাকে, খেলাধুলা নিয়ে থাকে, করছে না, অনেকে করছে, ব্লাড ডোনেশনও যেন এখানে ওনারা যেন নিয়মিত করে, তাহলে আমাদের ক্রাইসিস কখনই হবে। ইলেকশনের সময় হয়, কোভিডের সময় হয়েছে, বিভিন্ন সময়, এবারও ইলেকশন তো পেরিনিয়াল প্রবলেম, আমাদের সবসময় ইলেকশন থাকে, আর তখন ব্লাড নিয়মিত যে দেওয়া বা নেওয়া সেটা কিন্তু সম্ভব হয় না। এবং এর মধ্যে একটা যে ঐশ্বরিক একটা যে ফিলিং, যখন যে রক্ত দেয় সে কিন্তু জানে না যে আমার রক্তটা কোথায় যাবে, এবং যিনি গ্রহণ করছেন গ্রহীতা সেও জানে না কার রক্ত আমার কাছে আসছে। আর রক্তই আমাদের সব জায়গায়, আমি বলি যে রক্তই একমাত্র উপাদান, তার মাধ্যমে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। এখানে না আছে যে মহিলাদের রক্ত একরকম, পুরুষদের রক্ত আরেক রকম, মুসলিমদের রক্ত আরেক রকম, হিন্দুদের আরেক রকম, জৈনদের আলাদা, এরকম না, রক্ত একই হয়, মানে আমরা সবাই এক। সেটা কিন্তু এই রক্তের মাধ্যমে আমাদের বারবার পরিচয় করিয়ে দেয়। আমরা নিজেদের মধ্যে মাঝে মাঝে
বিভেদ এবং হানাহানিতে আমরা ব্যস্ত থাকি, রক্তের মাধ্যমে আমাদের বুঝিয়ে দেয় যে আমরা সবাই এক। এবং এই রক্তদান আমার মনে হয় এর থেকে ভালো দান আর তো কোনো দিন আর কোনো গিফটই হতে পারে। তো আমি বলবো আজকের এই ডোনেশনের যে বিষয়, ডোনেশনের সাথে সাথে বলবো বেস্ট গিফট যেন এটা হয়, বেস্ট গিফট মানে আজকে আমরা দিচ্ছি এখানে।